আসলে ব্যাংকের অনুমোদন দেওয়া উচিত এর অর্থনৈতিক বিবেচনা দ্বারা, যে একটা ব্যাংকের অর্থনৈতিক সক্ষমতা আছে কিনা প্রফিটেবল হওয়ার জন্য, অথবা একটা দেশে আসলে নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া দরকার আছে কিনা। কিন্তু সেটা না করে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে একেবারে রাজনৈতিক বিবেচনায়, বিভিন্ন মানুষকে সামনে রেখে তাদেরকে সুবিধা দেওয়ার জন্যে এই ব্যাংকগুলো দেয়া হয়েছে। এবং বিশেষ করে 2012-13 দিকে যে 9টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, সেই ব্যাংকগুলোর মধ্যে অনেকগুলোই এখন কিন্তু একেবারে গভীর সংকটে পড়ে আছে, এবং তাদের জন্য দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক মার্জার বা একীভূতকরণের মাধ্যমে এক ধরনের এক্সিট রুট খুঁজছে। সুতরাং 2012-13 সালের যে ব্যাংকগুলোর অনুমোদন দেওয়া, সেই ব্যাংকগুলোর অনুমোদন দেয়া আমার বিবেচনায় একেবারেই ঠিক হয়নি। এবং আমাদের মার্জারের মাধ্যমে ব্যাংকের সংখ্যা তো কমানো দরকারই, এবং আমাদের এইরকমও সিদ্ধান্ত নিতে হবে যে অর্থনীতিতে আসলে ব্যাপক কোনো পরিবর্তন না আসলে আমাদের নতুন আর কোনো ব্যাংকের অনুমোদন দেয়া হবে না। ঋণ খেলাপি হওয়ার পিছনে আসলে মৌলিক দুইটি কারণ থাকে। একটা হলো অর্থনৈতিক, যেটা আমরা বলি যে লোন নেয়ার পরে যদি বড়োয়ার সেই লোনকে সঠিকভাবে ইউজ করতে না পারে, সেটা অর্থনৈতিক কারণে হোক অথবা রাজনৈতিক কারণে হোক অথবা দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে হোক, তখন লোন আসলে ঠিকভাবে ইউজ করতে পারা যায় না এবং সেই লোনটা হয়তো খেলাপি হয়ে পড়ে। এইটা পৃথিবীর সব দেশেই মোটামুটিভাবে হয়, এবং যে কারণে দেখা যায় পৃথিবীর কোনো দেশই একেবারে খেলাপি ঋণ শূন্যের পর্যায়ে নিয়ে আসতে পারে নাই। কিন্তু বাংলাদেশের সাথে সাথে আরেকটা আরেক ধরনের ঋণ খেলাপি দেখা যায়। সেটা হলো, আমরা সেটাকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বলি, যে এরা আসলে বিভিন্নভাবে লোনটাকে স্যাংশন করে নেয় ব্যাংক থেকে, এবং তাদের উদ্দেশ্যই থাকে ওই লোনটা আর পরিশোধ করবে না। সুতরাং তাদের এই যে উইলফুল ডিফল্টার হওয়ার প্রবণতা, এটা যখন দেখা যাচ্ছে যে সমাজে বিস্তার লাভ করে গেছে, তখন পরবর্তীতে অন্য যারা ঋণ গ্রহীতা আছেন, তারাও চিন্তা করে যে আমরাও আসলে লোন নিয়ে আর ফেরত দেব না, কারণ যারা লোন নিয়ে ফেরত দেয়নি তাদের তো খুব বেশি একটা বিচারের মুখোমুখি হতে হয়নি, বা তারা সামাজিকভাবেও কোনো প্রেশার ফিল করেনি। সুতরাং এই যে উইলফুল ডিফল্ট, এইটা আমাদের আসলে কমাতে হবে, কারণ উইলফুল ডিফল্ট আমাদের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় ব্যাধি। মানুষ তো আসলে ব্যাংকে যায় টাকা রাখার জন্য, এবং তারা প্রথমে চায় তাদের টাকার নিরাপত্তা। তো সেই নিরাপত্তাটা যদি বিধান না হয়, তাহলে মানুষ ব্যাংকের উপরে আস্থা হারিয়ে ফেলবে। সেই জন্যে ব্যাংকের উচিত হলো সবসময় যাতে এই আস্থার পরিবেশটা বজায় রাখে, সেটার জন্য চেষ্টা করা। কিন্তু বাংলাদেশে যে এই মার্জারের পদক্ষেপ নিয়েছে, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে কোনো ডিপোজিটর যেন তার টাকা পয়সা লুজ না করে, এবং সেজন্য প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিতে পারে রিফাইন্যান্সিং প্রজেক্ট, অথবা একটা ফান্ড গঠন করে সেখানে ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে যদি ডিপোজিটররা কোনোভাবেই তাদের আমানত হারিয়ে ফেলে, তাহলে সেটা কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য এক ধরনের ভয়াবহ ফল বয়ে নিয়ে আসতে পারে। কারণ মানুষ যদি একবার ব্যাংকের উপরে আস্থা হারিয়ে ফেলে, তাহলে সবাই তারা ব্যাংকের দিকে চলে যাবে এবং ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবে। তখন ব্যাংক নতুন করে ক্রাইসিসের মুখোমুখি হবে, এবং সেটার কারণে আমরা দেখেছি যে সম্প্রতি আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাংক তাদের তারল্য সংকটের কারণে ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। সো আমাদের দেশে যাতে এরকম অবস্থা না ঘটে, সেই দিকে বাংলাদেশ ব্যাংকের নজর দেওয়া উচিত। কোনো ব্যাংক যদি আসলে আর্থিকভাবে সংকটে পড়ে, তাহলে সেটা কিছুদিন হয়তো কাগজপত্রের মাধ্যমে গোপন রাখা যায়, কিন্তু আলটিমেটলি সেটা আসলে প্রকাশ পাবেই। কারণ ব্যাংক তো দৈনন্দিন ভিত্তিতে লেনদেন করে। যখন তাদের গ্রাহকরা টাকা তুলতে যাবে, তখন যদি ব্যাংক তারল্য সংকটে থাকে,
ব্যাংক অবভিয়াসলি সে টাকা ফেরত দিতে পারবে না। এবং ব্যাংকের যদি মূলধন সংকট থাকে, যেটার কারণে দেখা যায় ব্যাংক দেউলিয়া হয়ে যায়, সেটাও বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আছে, সেখানে প্রকাশ পাবে। সুতরাং দীর্ঘমেয়াদে কোনো ব্যাংকের দুর্বলতা আসলে ঢেকে রাখা যায় না। এটা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে হোক অথবা ব্যাংকের নিজস্ব প্রতিবেদনে হোক অথবা গ্রাহকদের আস্থার সংকটের মাধ্যমে হোক, এটা প্রকাশ পাবেই। তবে বাংলাদেশে অনেকগুলো ব্যাংকই আসলে এরকম অবস্থার মধ্যে ছিল, বিশেষ করে পদ্মা ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের কথা তো বলাই যায় যে এই ব্যাংকগুলোর আর্থিক সংকট খুবই চরমে ছিল, এদের মূলধন সংকট ছিল, এরা তারল্য সংকটে ভুগেছিল এবং বাংলাদেশ ব্যাংক নিরুপায় হয়েই আসলে এই ব্যাংকগুলোকে মার্জারের মাধ্যমে বাজার ব্যবস্থা থেকে উঠিয়ে নিতে চাচ্ছে, অথবা এই ব্যাংকগুলো যাতে দীর্ঘমেয়াদে জনগণের মনের উপরে কোনো ধরনের ঝামেলা অথবা বিরূপ প্রভাব সৃষ্টি করতে না পারে, সেজন্য মার্জারের মাধ্যমে তাদেরকে একটা এক্সিট রুট দেওয়া হচ্ছে। লোকের অভাবের চাইতে বাংলাদেশে এতগুলো ব্যাংক দরকার নাই, এটা হলো প্রথম কথা। যদি ব্যাংকের সংখ্যা বেড়ে যায় তাহলে দেখা যায় এমডি কোনো না কোনোভাবে ক্রিয়েট হয়েই যাবে, কিন্তু প্রথম ভুলটা হলো যে এতগুলো ব্যাংক অনুমোদন দেয়া। সো বেশি যদি ব্যাংক থাকে সেই ক্ষেত্রে অর্থনীতিতে দেখা যায় আনডিউ কম্পিটিশন তৈরি হয়, একই কাস্টমারের পিছনে বিভিন্ন ব্যাংক ছুটতে থাকে, অথবা একজন কাস্টমারকে বিভিন্ন ব্যাংক দেখা যায় লোন দেওয়ার চেষ্টা করে, যার 10 কোটি টাকা লোন পাওয়ার কথা তাকে হয়তো অন্য ব্যাংক 20 কোটি টাকা লোন অফার করে। এতে দেখা যায় ব্যাংকিং সেক্টরে সামগ্রিক বিশৃঙ্খলা তৈরি হয়। সুতরাং আমাদের ব্যাংকিং সেক্টরের নাম্বার অফ ব্যাংকস বেশি, এটাই হলো প্রথম সমস্যা। তবে আমাদের দক্ষ ব্যাংকারদের অভাব ওই রকম নাই, কারণ একটা দেশে যদি 50 কিংবা 60-এর মতো ব্যাংক থাকেও, তো এই সংখ্যক এমডি তৈরি করা বা স্বাধীনতা এত বছর পরে এত সংখ্যক এমডি তৈরি করা মোটেই কোনো সমস্যার বিষয় না।